নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 ও পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট পেডাগোজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা পুরোপুরি না টেনে দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে কুহলবার্গ ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। ঠিক আছে, মনে রাখবেন কুহলবার্গ হলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। তো এই কোয়েশ্চেনটা কিন্তু 2022-তে এসেছিল। ঠিক আছে, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল 2022 থেকে কিছু কোয়েশ্চেন তুলে ধরার জন্য, তাই আমি এই ভিডিওটা এই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমি বানিয়েছি। শুধু সবগুলো কোয়েশ্চেন আমি এখানে তুলে ধরিনি, আমি এখান থেকে কিছুটা কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি, বাকিগুলো আমি দিয়েছি। ঠিক আছে, কুহলবার্গ ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কুহলবার্গ এর পুরো নাম কি। এটাও কিন্তু 2022-তে এসেছিল। কুহলবার্গ এর পুরো নাম কি? তো কুহলবার্গের পুরো নাম মনে রাখবেন লরেন্স কুহলবার্গ। আসার পসিবিলিটি আছে, আসলেও আসতে পারে, লেস পসিবিলিটি তারপরেও আমি এখানে দিলাম, যদিও বাই চান্স চলে আসে। কুহলবার্গের পুরো নাম কি মনে রাখবেন, লরেন্স কুহলবার্গ। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও 2022-তে এসেছিল, অবশ্যই মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিক্ষার যিনি মূল নির্মাণকারী তিনি হলেন। তো CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিক্ষার যিনি মূল নির্মাণকারী তিনি হলেন JW জেনকিজ। ঠিক আছে, JW জেনকিজ হলো CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিক্ষার নির্মাণকারী। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য কী। অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য হলো পেসিমিস্টিক, আনসোসিয়েবল অ্যান্ড রিজার্ভড। এটাও 2022-তে এসেছিল। অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য হলো পেসিমিস্টিক, আনসোসিয়েবল অ্যান্ড রিজার্ভ, অর্থাৎ আশাবাদী থাকবে, আনসোসিয়েবল অর্থাৎ অসামাজিক, এবং অ্যান্ড রিজার্ভড এবং সুরক্ষিত। ঠিক আছে, এগুলি হলো অ্যাক্টোমরফিক টাইপস অফ পার্সোনালিটির মূল বৈশিষ্ট্য। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে EMR এর পূর্ণ রূপটি কী। তো EMR এর পূর্ণ রূপ কি? এডুকেবল মেন্টালি রিটার্ডেড। ঠিক আছে, এডুকেবল মেন্টালি রিটার্ডেড, এটাও 2022 টেট এক্সামে এসেছিল। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস কবে প্রকাশিত হয়। বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, যেটা প্রকাশিত হয়েছিল 1956 সালে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। এটা 2022-তে আসেনি, আমি এটা দিয়েছি 1956 সালে এটা কী হয়েছিল, প্রকাশিত হয়েছিল। ব্লুম ট্যাক্সোনমি থেকে অনেকটা কোয়েশ্চেন আমি এখানে তুলে ধরেছি, কারণ এই ব্লুম ট্যাক্সোনমি থেকে এবার টেটে 2025-এ অর্থাৎ 29-তে যে টেট এক্সাম হবে সেখানে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কিন্তু ব্লুম ট্যাক্সোনমি থেকে আমি এখানে কোয়েশ্চেন দিয়েছি। তারপর 7 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে ব্লুম ট্যাক্সোনমির পরিমার্জিত রূপটি কবে প্রকাশিত হয়। তো মনে রাখবেন, ব্লুম ট্যাক্সোনমির পরিমার্জিত রূপটি প্রকাশিত হয়েছিল 1990 সালে। 1990 সালে কিন্তু ব্লুম ট্যাক্সোনমির যে পরিমার্জিত রূপটি সেটা প্রকাশিত হয়েছিল। আর ব্লুম ট্যাক্সোনমি সেটা প্রকাশিত হয়েছিল 1956 সালে, আর পরিমার্জিত রূপ সেটা 1990 সালে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ কে ব্যাখ্যা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। শিক্ষার ত্রিমাত্রিক স্বরূপ যিনি ব্যাখ্যা করেছিলেন ওনার নাম বেঞ্জামিন ব্লুম। ঠিক আছে, তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অবরোহী পদ্ধতি ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ। তো আমরা নিশ্চয়ই সবাই জানি এই কোয়েশ্চেনের আনসারটা কী হবে। তো মনে রাখবেন যারা জানেন না, তো অবরোহী পদ্ধতি ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য নয় এই কারণে এটি ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত। ঠিক আছে, সেই কারণে এটা ছাত্রছাত্রীদের কাছে ততটা গ্রহণযোগ্য নয়। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কী রূপে ওপেন এডুকেশন শিক্ষার ধারণাটি সর্বপ্রথম বিদ্যালয় স্তরে অন্তর্ভুক্ত করা হয়। খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। ওপেন এডুকেশন শিক্ষার ধারণাটি সর্বপ্রথম বিদ্যালয় স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছিল করেসপন্ডেন্স টিচিং রূপে কিন্তু ওপেন এডুকেশন শিক্ষার ধারণাটি সর্বপ্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর
11 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে কোন কমিশন করেসপন্ডেন্স টিচিং এর উপর গুরুত্ব আরোপ করে। কোন কমিশন করেছিল? সেটা করেছিল কোটারি কমিশন, কিন্তু করেসপন্ডেন্স টিচিং এর উপর অনেক গুরুত্ব আরোপ করেছিল। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। আমি যে কোয়েশ্চেন এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি সেগুলো কিন্তু বিশেষভাবে আপনারা মাথায় রাখবেন। তারপর 12 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে পাঠ্যক্রমের দুটি নির্ধারক কী। পাঠ্যক্রমের দুটি নির্ধারক কী? শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, কিন্তু এটা হলো পাঠ্যক্রমের নির্ধারক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে কোন দার্শনিকের সময় থেকে পাঠ্যক্রমের তথ্য সম্পর্কিত চিন্তাভাবনার সূত্রপাত ঘটে। অর্থাৎ এভাবেও আসতে পারে কোয়েশ্চেনটা, কোন দার্শনিকের হাত ধরে পাঠ্যক্রমের তথ্য সম্পর্কিত চিন্তাভাবনার সূত্রপাত ঘটে। তো এই দার্শনিকের নাম ছিল এরিস্টটল। এরিস্টটলের হাত ধরেই কিন্তু পাঠ্যক্রমের তথ্য সম্পর্কিত বিভিন্ন চিন্তাভাবনার সূত্রপাত ঘটতে দেখা যায়। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে কার নেতৃত্বে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা তৈরি হয়েছিল। কার নেতৃত্বে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা তৈরি হয়েছিল? সেটা হলো অধ্যাপক যশপালের নেতৃত্বে কিন্তু জাতীয় পাঠ্যক্রমের যে রূপরেখা সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। 14 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটাই কোয়েশ্চেন আমি ইউনিক রাখার চেষ্টা করেছি। এখনও কিন্তু বিগত বছরগুলিতে টেট এক্সামে আসেনি এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটা রিসেন্ট ভিডিওগুলো আপলোড করছি আর এখনও করছি। ঠিক আছে, পাঠ্যক্রম মূল্যায়নের জন্য জনপ্রিয় পদ্ধতি কোনটি? অবশ্যই মনে রাখবেন পাঠ্যক্রম মূল্যায়নের জন্য জনপ্রিয় পদ্ধতি কিন্তু দুটি রয়েছে। একটা হলো সামেটিক ইভ্যালুয়েশন, একটা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, এই দুটো ইভ্যালুয়েশন কিন্তু আমাদের জনপ্রিয় পদ্ধতি হলো পাঠ্যক্রম মূল্যায়নের জন্য। ঠিক আছে, দুটি পদ্ধতি রয়েছে। তারপর 15 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে চিন্তনের অতি প্রয়োজনীয় উপাদানটির নাম কি? আমরা সবাই জানি, যারা যারা প্রিপারেশন নিচ্ছে, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। চিন্তনের যে অতি প্রয়োজনীয় উপাদানটির নাম হলো সেটা হলো ধারণা। ঠিক আছে, ধারণা যদি থাকে একটা শিশুর মধ্যে তবেই সে কী করতে পারে, তার চিন্তার প্রসার ঘটাতে পারবে বা দেখাতে সক্ষম হবে। তারপর 16 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে কার তত্ত্ব টাইপ 1 শিকন নামে পরিচিত। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখনও আসেনি, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। টাইপ 1 শিকন প্যাভলভের সঙ্গে জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে সাইকিক সিক্রেশন কার ধারণার সঙ্গে যুক্ত। অবশ্যই মনে রাখবেন সেটাও কিন্তু সাইকিক সিক্রেশন যেটা, সেটাও কিন্তু প্যাভলভের ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে আবেগের শারীরবৃত্তীয় দৃষ্টিভঙ্গি শিশুর কোন সিস্টেমের সঙ্গে যুক্ত। তো আবেগের শারীরবৃত্তীয় দৃষ্টিভঙ্গি যেটা, এটা কিন্তু শিশুর নার্ভাস সিস্টেমের সঙ্গে জড়িয়ে রয়েছে। খুব খুব ইম্পর্ট্যান্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে প্রেষণার সাফল্য লাভের তথ্যের জনককে। প্রেষণার যে সাফল্য লাভের তথ্য, সেই তথ্যের জনক হলেন দুজন, একজন ম্যাকলিল্যান্ড আর একজন হলেন অ্যাটকিনসন। এই দুজন কিন্তু প্রেষণার সাফল্য লাভের তত্ত্বের জনক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে প্রেষণার মনোবিশ্লেষণ তত্ত্বের জনককে। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। প্রেষণার মনোবিশ্লেষণ তত্ত্ব, প্রেষণার সাফল্য লাভের তত্ত্ব দুটোই ইম্পর্টেন্ট, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সাফল্য লাভের তত্ত্ব আমি বলেছি ম্যাকলিল্যান্ড ও অ্যাটকিনসন, আর প্রেষণার মনোবিশ্লেষণ তত্ত্বের জনক হলো ফ্রয়েড। তো এগুলো কিন্তু রিভাইজ করতে হবে, আপনারা যত বেশি রিভাইজ করবেন তত বেশি আপনাদের মাথায় গেঁথে থাকবে। তো প্রেষণার মনোবিশ্লেষণ তত্ত্বের জনক হলেন ফ্রয়েড। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে প্রেষণার স্তর কয়টি। তো অবশ্যই মনে রাখবেন প্রেষণার স্তর কয়টি রয়েছে? 4টি। কী কী? অভাব, তাড়না, চাহিদা, এগুলো হলো কিন্তু প্রেষণার স্তর। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হয়েছে প্রেষণার 4টি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরটির নাম কি। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেগুলো মনে রাখবেন। সর্বনিম্ন এবং সর্বোচ্চ এরকম করে কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আমি দুটো কোয়েশ্চেনই এখানে রাখার চেষ্টা করেছি। প্রেষণার 4টি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরটির নাম যেটা, সেটা হলো আচরণ। সর্বনিম্নে যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো আচরণ। ঠিক আছে, আচরণটা সর্বনিম্ন স্তরে লক্ষ্য করা যায়। তারপর 23 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে প্রেষণার সর্বোচ্চ স্তরটির নাম কি। অর্থাৎ প্রেষণার সর্বোচ্চ কী থেকে প্রেষণার উৎপত্তি ঘটে, সেটা হলো শিশুর মধ্যে চাহিদা থেকেই তার মধ্যে প্রেষণার উৎপত্তিটা ঘটতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, প্রেষণার সর্বোচ্চ স্তরটির নাম হলো চাহিদা। চাহিদা থেকেই কিন্তু তার মধ্যে প্রেষণার জন্য বিভিন্ন ধরনের তাড়না বা তার আচরণের পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করতে পারা যায়। ঠিক আছে, প্রেষণার সর্বোচ্চ স্তর সেই কারণে হয়ে যাবে চাহিদা, আর সর্বশেষ যেটা স্তর সেটা হবে সর্বনিম্ন যে স্তর, সেটা হলো আচরণ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে বিন্যাসকরণ, প্রস্তুতি, স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব, স্থায়িত্ব, এগুলি কার তত্ত্বের মূলনীতি। তো বিন্যাসকরণ, প্রস্তুতি, স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব, স্থায়িত্ব, এগুলি কার তত্ত্বের মূলনীতি? এগুলো স্কিনারের তত্ত্বের মূলনীতি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে। বিন্যাসকরণ, প্রস্তুতি, স্বতঃস্ফূর্ত পুনরাবির্ভাব, স্থায়িত্ব, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এই তত্ত্বগুলো
স্কিনারের তত্ত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার্টার বি গুড তার শিক্ষার অভিধানে ব্যক্তিগত পার্থক্যের কয়টি সংজ্ঞা দিয়েছিলেন। ব্যক্তিগত অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কয়টি পার্থক্যের সংজ্ঞা দিয়েছেন, সেটা কিন্তু কার্টার বি গুড দিয়েছিলেন 2টি। ঠিক আছে, শিক্ষার অভিধান নামক গ্রন্থে 2টি ব্যক্তিগত পার্থক্যের 2টি সংজ্ঞা দিয়েছিলেন। ঠিক আছে, এবার 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উপাদান বিশ্লেষণ, প্রজ্ঞামূলক বিশ্লেষণ এই দুইয়ের সমন্বয় দেখতে পাওয়া যায় কার তত্ত্বে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। উপাদান বিশ্লেষণ এবং প্রজ্ঞামূলক বিশ্লেষণ এই দুইয়ের সমন্বয় দেখতে পাওয়া যায় যার তত্ত্বে, তার নাম হলো স্টার্নবার্গের বুদ্ধির তত্ত্বে। কিন্তু এই দুটির সমন্বয় কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, বলা হয়েছে গার্ডেনারের সম্পূর্ণ নাম কি। তো মনে রাখবেন, কারণ 2022-তে যে টাইপ কোয়েশ্চেন করেছিল সেই টাইপকে মাথায় রেখেই কিন্তু আমি এখানে এই ধরনের কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি। গার্ডেনারের সম্পূর্ণ নাম হলো হাওয়ার্ড গার্ডেনার। ঠিক আছে, হাওয়ার্ড গার্ডেনার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গার্ডেনার একজন ব্যক্তির কয় ধরনের বুদ্ধির কথা বলেছিলেন। তো গার্ডেনার, হাওয়ার্ড গার্ডেনার যিনি, তিনি একজন ব্যক্তির কয় ধরনের বুদ্ধির কথা বলেছিলেন, তিনি 8 ধরনের বুদ্ধির কথা বলেছিলেন। একজন ব্যক্তির মধ্যে 8 ধরনের বুদ্ধি থাকতে পারে ওনার মতে। ঠিক আছে, এবার মুভ করছি আমরা 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভাইগোটস্কির সম্পূর্ণ নাম কি। তো মনে রাখবেন, ভাইগোটস্কির সম্পূর্ণ নাম হলো লেভ ভাইগোটস্কি। লেভ ভাইগোটস্কি হলো ভাইগোটস্কির সম্পূর্ণ নাম। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, আপনাদের বারবার বলছি, আপনারা অবশ্যই মাথায় রেখে দেবেন। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অন্তর্ব্যক্তিগত প্রক্রিয়া হতে আন্তর্ব্যক্তিগত প্রক্রিয়াতে উত্তোলন হলো বিকাশগত ঘটনাবলীর এক দীর্ঘ শ্রেণীবিন্যাস। আমি আবারও কোয়েশ্চেনটা রিপিট করছি, অন্তর্ব্যক্তিগত প্রক্রিয়া হতে আন্তর্ব্যক্তিগত প্রক্রিয়াতে উত্তোলন হলো বিকাশগত ঘটনাবলীর এক দীর্ঘ শ্রেণীবিন্যাস। এই কথাটি কে বলেছিলেন? তো মনে রাখবেন, এই কথাটি যিনি বলেছিলেন উনি হলেন ভাইগোটস্কি। ভাইগোটস্কি কিন্তু বলেছিলেন অন্তর্ব্যক্তিগত প্রক্রিয়া হতে আন্তর্ব্যক্তিগত প্রক্রিয়াতে উত্তোলন হলো বিকাশগত ঘটনাবলীর এক দীর্ঘ শ্রেণীবিন্যাস। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা ইউনিক এবং 2022 টিটেট পেপারের সঙ্গে অনেকটা রিলেট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। ধন্যবাদ আবারও সবাইকে।